তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 6 ভূগোলের বায়ু দূষণ এই চ্যাপ্টারটা। হ্যালো বন্ধুরা, আমি অর্ঘ অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ অ্যান্ড সৌমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বায়ু দূষণ এই চ্যাপ্টারটা। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব যে বায়ু দূষণ কি। তো এটা আমি তোমাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার জন্য আমি নিয়ে নেবো একটা ডিমের ট্রে, ছোট্ট একটা ডিমের ট্রে। তো এটাকে আমি আগুন দিয়ে একটু জ্বালিয়ে নেব। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে এই ডিমের ট্রেটা থেকে কত পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? তো এই ধোঁয়া কোথায় মিশছে? এই ধোঁয়া বাতাসে মিশছে, তাই তো? এইবার এই ধোঁয়ার মধ্যে বিভিন্ন রকমের ক্ষতিকারক গ্যাস রয়েছে। এই ধোঁয়ার মধ্যে বিভিন্ন রকমের ক্ষতিকারক গ্যাস রয়েছে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি। তো এই সমস্ত দূষিত গ্যাসগুলো বাতাসে মিশছে। এইবার এই দূষিত গ্যাসগুলো বাতাসে মেশার জন্য বায়ু দূষিত হচ্ছে। সেই বাতাস আমরা যদি শ্বাস নিই, এই যে আমি এটা এই ধোঁয়ার কাছে আছি, তো এটা আমার শ্বাস নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, বেশিক্ষণ থাকলে চোখ জ্বালা করতে পারে। তো এই যে এটা বাতাসে মিশছে, তার ফলে কি হচ্ছে? বায়ু দূষণ হচ্ছে। এর মধ্যে বিভিন্ন দূষিত গ্যাস আছে এবং এটা যখন বাতাসে মিশছে তখন বায়ু দূষণ হচ্ছে। যদিও এটা বায়ু দূষণ করাটা উচিত নয়, কিন্তু এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্যই আমি দেখাচ্ছি। আমি কোনো রকম ভাবে পরিবেশ দূষণ বা বায়ু দূষণের পক্ষপাতী নয়, তো জাস্ট বোঝানোর জন্য এটা তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, তো এই যে বিভিন্ন রকমের দূষিত গ্যাস বাতাসে মিশছে, এই ধোঁয়া থেকে বিভিন্ন দূষিত গ্যাস বাতাসে মিশছে, এই দূষিত গ্যাসগুলো বাতাসে মেশার ফলেই বায়ু দূষণ হচ্ছে। এবং এই দূষিত বাতাস যদি আমরা শ্বাস নেওয়ার সঙ্গে গ্রহণ করি, তাহলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে, শ্বাস নিতে অসুবিধা হতে পারে এবং সমগ্র বায়ুমণ্ডলের ক্ষতি হতে পারে, তাই তো? তো এইটাই হচ্ছে বায়ু দূষণ। ওকে, তো চলো এবার এটাকে বন্ধ করে দেওয়া যাক। তো চলো এবার বায়ু দূষণের সংজ্ঞাটা আমরা দেখি। বায়ু দূষণ কাকে বলে? তো দেখো, বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস, তোমরা দেখলে বিভিন্ন রকমের বিষাক্ত গ্যাস, ধোঁয়ার মধ্যে বিভিন্ন রকমের দূষিত গ্যাস ছিল। বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, না কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি। তাহলে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি, এগুলো হচ্ছে বিষাক্ত গ্যাস। রাসায়নিক পদার্থ, বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ যেমন সীসা, ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন যেমন যেটা ফ্রিজ, এসি এগুলো থেকে বেরোয়, সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, যেটা ফ্রিজ, এসি এগুলো থেকে বেরোয়, তো এটা খুবই ক্ষতিকারক। যানবাহনের ধোঁয়া, বিভিন্ন যানবাহন থেকে যে ধোঁয়া বেরোয়, ধূলিকণা, জৈব পদার্থ বাতাসে মিশলে বাতাস দূষিত হয়। তো এই সমস্ত দূষিত পদার্থ বা বিষাক্ত পদার্থ যখন বাতাসে মেশে তখন বায়ু দূষণ হয়। এইবার এই দূষিত বাতাস যদি আমরা গ্রহণ করি, আমরা যদি নিই, তাহলে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে, শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে। তো এইটাই হচ্ছে বায়ু দূষণ। ওকে, তো এরপর আমরা জানবো বায়ু দূষণের কারণ সম্পর্কে, যে কি কি কারণের জন্য বায়ু দূষণ হয়। তো প্রথম যেটা কারণ হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি। বর্তমানে জনসংখ্যা, ভারত এবং সমগ্র পৃথিবীতে জনসংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে। তো জনসংখ্যা বেড়ে যাওয়ার, মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য মানুষের থাকার জন্য বাড়িঘর প্রয়োজন হচ্ছে, খাবারের জন্য জমির প্রয়োজন হচ্ছে, চাষবাস করার জন্য জমির প্রয়োজন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? গাছ প্রচুর পরিমাণে কাটা হচ্ছে।
তো গাছ কাটার জন্য কি হচ্ছে, বাতাসের যে দূষিত গ্যাস সেগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই জন্য বায়ু দূষিত হচ্ছে। তোমার একটা আমি উদাহরণ দিই, আমাদের দেশ যখন স্বাধীন হয় 1947 সালে, তখন আমাদের দেশের জনসংখ্যা ছিল মাত্র 50 কোটি সামথিং এরকম। তো এই এখন হচ্ছে 2024, অর্থাৎ স্বাধীনতার পর 78 বছর হয়েছে। তো এই 78 বছরের মধ্যে জনসংখ্যা হয়ে গেছে 140 কোটির বেশি। তো এই এত জনসংখ্যা বেড়েছে, কোথায় ছিল 50 কোটি, সেখান থেকে হয়ে গেছে 140 কোটি। তাহলে বুঝতেই পারছো কত জনসংখ্যা বেড়েছে। তো এই জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রচুর বাড়িঘর তৈরি করতে হচ্ছে, চাষবাস করার জন্য জমির প্রয়োজন হচ্ছে। তো এর জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, আর সেই জন্য বায়ু দূষণ হচ্ছে, বায়ুতে কার্বন ডাই অক্সাইড বিভিন্ন দূষিত গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে কৃষিকাজ থেকে বায়ু দূষণ। কৃষিকাজ থেকে কিভাবে হয় দেখো, কৃষি চাষবাসের সময় যখন বিভিন্ন রকমের রাসায়নিক সার কীটনাশক দেওয়া হয়, স্প্রে করা হয়, তখন সেই স্প্রে করার সময় ছোট ছোট যে স্প্রের যে বিন্দু বিন্দু যে কণাগুলো থাকে, সেগুলো বাতাসের মধ্যে অনেক সময় ছড়িয়ে পড়ে। তো সেই কীটনাশক রাসায়নিক সার বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ার কারণেও বায়ু দূষণ হয়। তাহলে 1 নম্বর জনসংখ্যা বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে চাষবাসের কারণে বায়ু দূষণ। 3 নম্বর হচ্ছে বিভিন্ন কলকারখানা থেকে বায়ু দূষণ। বিভিন্ন কলকারখানা থেকে বিভিন্ন দূষিত গ্যাস বেরোয়, যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি, বিভিন্ন রকমের সালফার ডাই অক্সাইড ইত্যাদি বিভিন্ন রকমের দূষিত গ্যাস এই কলকারখানা থেকে বেরোয়। তো সেই কলকারখানার ধোঁয়া যখন বাতাসে মেশে, তখন তার মাধ্যমে বায়ু দূষণ হয়। ওকে। 4 নম্বর হচ্ছে বিভিন্ন যানবাহন থেকে বায়ু দূষণ। বর্তমানে বিভিন্ন যে সমস্ত বড় বড় শহরগুলো আছে, ছোট শহর বড় শহর সব শহরই প্রচুর পরিমাণে গাড়ি চলে, সেই গাড়ি থেকে ধোঁয়া বেরোয়। এবার সেই ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এই সমস্ত দূষিত গ্যাস রয়েছে। এই গ্যাসগুলো যখন বাতাসে মেশে, তখন বায়ু দূষণ হয়। তো এটা একটা কারণ, যানবাহনের ধোঁয়া থেকে বায়ু দূষণ। ঠিক আছে, তো এগুলো গেল বায়ু দূষণের কারণ। অনেক সময় বিভিন্ন কলকারখানা থেকে বিস্ফোরণ হয়, দুর্ঘটনা ঘটে, তার মাধ্যমেও বায়ু দূষণ হয়। সেরকম একটা এক্সাম্পল তোমাদের আমি দিই। 2011 সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। পারমাণবিক শক্তি উৎপাদন কারণে প্রচুর পরিমাণে বিস্ফোরণ, তেজস্ক্রিয় পদার্থ থাকে, যেগুলোতে যদি কোনোভাবে কোনো দুর্ঘটনা হয়, তো পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। তো শক্তি উৎপাদন কেন্দ্রতে বিস্ফোরণ ঘটে, তার ফলে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। তো এই জাপানের ফুকুশিমার পারমাণবিক কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে আর কি তেজস্ক্রিয় পদার্থ বেরিয়ে, দুর্ঘটনার কারণে বেরিয়ে বায়ু দূষণ হয়। তো এই ক্ষেত্রে একটা তোমাদের একটা ঘটনা বলি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন আর কি আমেরিকা জাপানের দুটো শহর হিরোশিমা আর নাগাসাকি, এই দুটো শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল। তো সেই যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেটা হয়েছিল সম্ভবত 1944 কি 45 এইরকম সালে। তো সেই সময় জাপানের ওই দুটো শহর একদম পুরো ধ্বংস হয়ে যায় এই পারমাণবিক বোমার বিস্ফোরণের কারণে, এবং প্রচুর মানুষ মারা যায় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এবং সেখানে সেই যে বিস্ফোরণের পর এখনো পর্যন্ত সেখানে অনেক বিকলাঙ্গ শিশু জন্মায়, তার যে তেজস্ক্রিয়তা সেটা এখনো কমেনি। তাহলে বুঝতেই পারছো যে পারমাণবিক বিস্ফোরণের কতটা পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ে। তো এরকমই জাপানের ফুকুশিমায় 2011 সালে এরকম পারমাণবিক বিস্ফোরণ ঘটে একটা শক্তি উৎপাদন কেন্দ্র থেকে, এবং প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মেশে। ওকে, তো এটাও তাহলে একটা বায়ু দূষণের একটা কারণ। এবার আমরা জানবো বায়ু দূষণের ফলাফল সম্পর্কে, যে বায়ু দূষণের ফলে কি কি হয়। তো দেখো, প্রথম যেটা হয়, বায়ু দূষণের বিভিন্ন দূষিত গ্যাস এইগুলোর ফলে আমাদের সূর্য থেকে যে রশ্মি আসে, তার মধ্যে একটা অতিবেগুনি রশ্মি আছে। সেই অতিবেগুনি রশ্মিটাকে আটকায় ওজোন স্তর। এই যে পৃথিবীকে ঘিরে রয়েছে ওজোন স্তর, সেই ওজোন স্তর অতিবেগুনি রশ্মিকে আটকায়। এইবার বর্তমানে এই সমস্ত দূষিত গ্যাসগুলো কারণে ওজোন স্তরের মধ্যে বিভিন্ন জায়গায় ফুটো দেখা যাচ্ছে, ছিদ্র সৃষ্টি হচ্ছে। যেমন এর একটা প্রধান এর একটা প্রধান কারণ হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। যে আমরা ফ্রিজ, এসি এই সমস্ত ব্যবহার করি, এর থেকে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন গ্যাস বেরোয়। এবার এই গ্যাসের জন্য এই ওজোন স্তরের মধ্যে অনেক ছিদ্র বা ফুটোর সৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে
অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছে যাচ্ছে এবং এই অতিবেগুনি রশ্মি খুবই ক্ষতিকারক। অতিবেগুনি রশ্মি আমাদের যদি চামড়ার মধ্যে পড়ে তাহলে চামড়ার ক্যান্সার হতে পারে, চোখের সমস্যা হতে পারে। তো বিভিন্ন রকমের ক্ষতিকারক প্রভাব আছে এই অতিবেগুনি রশ্মি। তো এই দূষিত গ্যাসের জন্য অতিবেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকে পড়ছে। তাহলে এটা একটা বায়ু দূষণের একটা ফলাফল বা বায়ু দূষণের একটা ক্ষতিকারক দিক তোমরা বলতে পারো। 2 নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টি কি? দেখো, বিভিন্ন কলকারখানা থেকে যে দূষিত ধোঁয়া বেরোয় তার মধ্যে থাকে সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড একটা দূষিত গ্যাস, নাইট্রোজেন অক্সাইড একটা দূষিত গ্যাস, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড। এই গ্যাস বাতাসে মিশে যায়। এইবার যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির এই দূষিত গ্যাস এবং বৃষ্টির মধ্যে বিক্রিয়া হয়ে অ্যাসিড সৃষ্টি হয়। দূষিত গ্যাস এই সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের সঙ্গে বৃষ্টির জল বিক্রিয়া করে অ্যাসিড তৈরি হয়। এবার এই অ্যাসিড যখন বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে তখন তাকে বলে অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির মধ্যে থাকে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড থাকে, H2SO4 সালফিউরিক অ্যাসিড থাকে। তো এটা খুবই ক্ষতিকারক। এর ফলে কি হয়, বিভিন্ন গাছপালা নষ্ট হয়, গাছের পাতা নষ্ট হয়ে যায়, মাটিতে পড়লে মাটির উর্বরতা নষ্ট হয়, চামড়ার মধ্যে পড়লে চামড়ার বিভিন্ন রোগ হতে পারে। এবং সব থেকে যেটা ক্ষতিকারক দিক, মার্বেল পাথরে যদি কোনো সৌধ থাকে, যেমন ধরো তাজমহল বা এই ধরনের কোনো মার্বেল পাথরের সৌধ, তার উপরে যদি এই অ্যাসিড বৃষ্টি পড়ে তাহলে সেই মার্বেল পাথরের মধ্যে কালো কালো ছোপ হয়, মার্বেল পাথরের নষ্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক দিক। তাহলে এই অ্যাসিড বৃষ্টি কেন হয়? সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বা বাতাসের মধ্যে থাকে এবং বৃষ্টির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি হয় এবং এই অ্যাসিড যখন বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। এবং এর ফলে গাছপালা, মাটির উর্বরতা নষ্ট হয় এবং মার্বেল পাথরের বিভিন্ন সৌধ ক্ষতিগ্রস্ত হয়। ওকে, তাহলে এইটা একটা বায়ু দূষণের ফলাফল বা খারাপ দিক। 3 নম্বর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তো দেখো, গ্রিন হাউস, আগে গ্রিন হাউস কি সেটা তোমাদের বলি। দেখো, শীত প্রধান দেশে যে সমস্ত জায়গায় খুব ঠান্ডা, যেমন ধরো কানাডা, ইংল্যান্ড, এই সমস্ত জায়গা, এখানে প্রচন্ড ঠান্ডা। তো এখানে চাষবাস করার জন্য একটা বিশেষ পদ্ধতি বার করা হয়েছে। কি পদ্ধতি? যে সেখানে কাঁচের ঘর তৈরি করা হয়, বড় বড় কাঁচের ঘর তৈরি করা হয়। এবার সেই কাঁচের ঘরের বিশেষত্ব কি? সেই কাঁচের ঘরের মধ্যে সূর্যের আলো ভেতরে প্রবেশ করে, কিন্তু সেই আলো আর বাইরে যেতে পারে না। সূর্যের আলো ভেতরে প্রবেশ করে, ভেতরে ঢুকতে পারে, কিন্তু সেটা আর বাইরে যেতে পারে না। ফলে কি হয়, সেই কাঁচের ঘরের মধ্যে তাপমাত্রা বেড়ে যায় এবং তার ফলে বিভিন্ন রকমের সবজি ইত্যাদি চাষবাস করা যায়। তো এটাকে বলা হয় গ্রিন হাউস, যেটা শীত প্রধান দেশে দেখা যায়, কারণ শীত প্রচুর ঠান্ডায় চাষবাস হয় না, তো তার জন্য এই বিশেষ পদ্ধতিটা নেওয়া হয়। এবার বর্তমানে আমাদের পরিবেশটাও এরকম গ্রিন হাউসের মতো হয়ে গেছে। কি রকম? দেখো, সূর্য থেকে যে তাপ দিনের বেলায় আসে পৃথিবীতে, রাত্রের বেলায় সেই তাপ আবার বিকিরণ হয়ে চলে যায়, ফলে তাপমাত্রা ব্যালেন্স হয়ে যায়। দিনের বেলায় পৃথিবীতে ঢোকে, রাত্রে সেটা বেরিয়ে যায়। কিন্তু বর্তমানে কি হচ্ছে, তাপ সূর্য থেকে পৃথিবীতে ঢুকছে, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, বিভিন্ন দূষিত গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন অক্সাইড, এই সমস্ত গ্যাসে বাধা পেয়ে আবার পুনরায় পৃথিবীতে ফিরে চলে আসছে। পৃথিবীর মহাশূন্যে যেতে পারছে না, এইগুলোতে ধাক্কা খেয়ে আবার পৃথিবীতে ফিরে চলে আসে। দেখতো ছবিতে বিভিন্ন দূষিত গ্যাসের সঙ্গে ধাক্কা খেয়ে পুনরায় আবার পৃথিবীতে ফিরে চলে আসছে। ফলে কি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা প্রতিদিন একটু একটু করে বেড়ে যাচ্ছে। সেই জন্যই দেখবে যে প্রতি বছর কত গরম পড়ছে, এই বছরই দেখো না কত গরম পড়েছিল, নেক্সট বছর দেখা যাবে যে আরো গরম বেড়ে গেল। তো এটার একটা কারণ কিন্তু এই দূষিত গ্যাস। তো এটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট, কারণ আমাদের পৃথিবীটাও গ্রিন হাউসের মতো হয়ে গিয়েছে, যে তাপ পৃথিবীতে ঢুকছে কিন্তু সেইটা আবার বেরিয়ে বাইরে মহাশূন্যে ফিরে যেতে পারছে না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ওকে, এইবার আমরা বায়ু দূষণের প্রতিকার সম্পর্কে আলোচনা করব। বায়ু দূষণের প্রতিকার অর্থাৎ বায়ু দূষণ কিভাবে বন্ধ করা যাবে। তো প্রথম যেটা আমাদের করতে হবে, গাছ কাটা চলবে না এবং গাছ আমাদের লাগাতে হবে, কারণ গাছ পরিবেশের এবং বায়ু দূষণ অনেক কমায়, বায়ু কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয় এবং বায়ুর অন্যান্য দূষিত গ্যাসের প্রভাবও কমায়। সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। ওকে, তো এটা হচ্ছে প্রথম আমাদের পদক্ষেপ, এটা আমাদের নিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের গাড়ি যে প্রয়োজন ছাড়া চালালে চলবে না, যেটুকু প্রয়োজন সেইটুকু চালাতে হবে। এবং গাড়ির পরিবর্তে সাইকেল চালানো যেতে পারে, সাইকেল পরিবেশ দূষণ করে না, তো এগুলো আমরা করতে পারি।
নম্বর হচ্ছে যে সমস্ত শক্তিগুলো থেকে পরিবেশ দূষণ হয়, যেমন কয়লা, খনিজ তেল, এইগুলো জ্বালালে পরিবেশ বেশি দূষিত হয়, ধোঁয়া নির্গত হয়। তো এইগুলোর পরিবর্তে আমরা যদি যেগুলো পরিবেশ দূষণ করে না, যেমন ধরো সূর্য থেকে যে শক্তি সৌরশক্তি, বায়ু থেকে যে শক্তি বায়ু শক্তি, এইগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে, পরিবেশ দূষণ কমবে। যেগুলো বেশি ব্যবহার হয়, কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম, এইগুলো বেশি ব্যবহার হয়, এগুলোকে বলা হয় প্রচলিত শক্তি। তো এই প্রচলিত শক্তিগুলোর বদলে আমরা যেগুলো কম ব্যবহার হয়, যেমন সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তি পাওয়া যায়, বা বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ থেকে যে বায়ু শক্তি, বায়ু থেকে যে শক্তি পাওয়া যায়, এইগুলো থেকেও বিদ্যুৎ, বিভিন্ন রকমের কাজকর্ম তৈরি করা যায়। তো এইগুলো যদি আমরা বেশি ব্যবহার করা চালু করি তাহলে পরিবেশ দূষণ ধীরে ধীরে কমবে। প্রচলিত শক্তির বদলে অপ্রচলিত শক্তি, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলো বেশি ব্যবহার করতে হবে, এগুলোর মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে হবে। তাহলে কি হবে, পরিবেশের দূষণ কমবে, বায়ু দূষণ কমবে। এবং সব থেকে যেটা বড় কথা, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। প্রত্যেকটা আমাদের পরিবেশটা আমাদের, তাই পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্বটাও আমাদের। আমাদের পরিবেশের দিকে নজর দিতে হবে। যেমন ধরো আমরা ছোট ছোট পদক্ষেপ নিতে পারি, যেমন আমরা প্রয়োজন ছাড়া লাইট ফ্যান এগুলো চালাবো না, ঘর থেকে বেরোলে লাইট ফ্যান এগুলো অফ করে দেবো। কারণ দেখো, এই লাইট ফ্যান জ্বালানো মানে যে শুধু বিল বেশি আসা কম আসা এটা কিন্তু নয়। এই যে লাইট ফ্যান চলছে, এটা কি থেকে চলছে, কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয়, তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, এবার সেই বিদ্যুৎ থেকে এইসব লাইট ফ্যান এগুলো চলছে। এইবার আমরা যদি অপ্রয়োজনে এগুলো চালাই তাহলে সেই বিদ্যুৎ বেশি খরচ হচ্ছে। এইবার যে কয়লাটা পুড়িয়ে এগুলো তৈরি হচ্ছে তার ফলে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, আমরা হয়তো বিল দিয়ে দিলাম, কিন্তু সেই ধোঁয়াটাকে তো আর আমরা তার ক্ষতিকর প্রভাবটাকে তো আমরা ঠিক করতে পারবো না। তাই প্রয়োজন ছাড়া আমরা এগুলো কখনোই জ্বালাবো না। গাড়ি অতিরিক্ত প্রয়োজন ছাড়া আমরা চালাবো না। বড়দেরকে বলবো যে প্রয়োজন ছাড়া গাড়ি চালাবো না। দূরে কোথাও গেলে আমরা গাড়ির সাহায্য নিতে পারি, কিন্তু কাছাকাছি থাকলে আমরা সাইকেল, হেঁটে আমরা যেতে পারি। তো এইভাবে আমরা পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে পারি। এবং এক্ষেত্রে যেটা হয় যে আমরা মনে করি যে আমি একা করে কি করব, সবাই তো পরিবেশ দূষণ করছে, আমি একা করে কি করব। কিন্তু দেখো, প্রত্যেকেই যদি এরকম ভাবে তাহলে আর পরিবেশটা তো কোনোভাবেই ঠিক হবে না, তাই না? তো আমাদের প্রত্যেককে নিজের নিজের দায়িত্বটা পালন করতে হবে, যে আমি করি, বাকিরা কি করছে দেখার দরকার নেই। তো আমি পরিবেশকে যতটুকু পারি আমার দিক থেকে আমি ঠিক করার চেষ্টা করব, আমি পরিবেশকে দূষণ থেকে বাঁচানোর চেষ্টা করব। এবং আমি আমার আশেপাশের আমার ভাই, আমার বন্ধুদেরকে একটু বোঝাবো যাতে তারাও পরিবেশ সম্পর্কে সচেতন হয়, তারাও পরিবেশের দিকে নজর দেয়। এবং সব থেকে যেটা বড় কথা, তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা পরবর্তীকালে তোমরা এই দেশের নাগরিক হবে, তোমরা এই দেশের বিভিন্ন কাজকর্মে যোগ দেবে। তো তোমরা যদি এখন থেকে সচেতন হয়ে যাও তাহলে পরিবেশ পরবর্তীকালে অবশ্যই ঠিক হবে। তো সচেতন হওয়াটা খুব জরুরি এবং অন্যকে সচেতন করাটাও জরুরি, তাই না? তো এটা আমাদের হতে হবে, সচেতন হতে হবে। আর সচেতন যে হয়নি সেরকম কিন্তু নয়, অনেক এরকম উদাহরণ আছে। যেমন দেখো, আর্থ আওয়ার 31শে মার্চ 2007 অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত শহরের সমস্ত আলো নিভিয়ে রেখেছিল। অস্ট্রেলিয়ার সিডনি বলে একটা শহর, সেখানকার মানুষেরা 31শে মার্চ 2007 সালে 8:30 থেকে 9:30 পর্যন্ত সমস্ত আলো নিভিয়ে রেখেছিল। কেন? বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে আলো নিভিয়ে রেখেছিল যাতে বিদ্যুৎ মানে সেই 1 ঘন্টার জন্য বিদ্যুৎ বন্ধ থাকে, যাতে পরিবেশ বায়ু দূষণ না হয়। বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে 85 দেশের প্রায় 1000টা শহরের মানুষ এই দিনটায় 1 ঘন্টার জন্য আলো বন্ধ করে রাখে। তো তারপর থেকে বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের মানুষেরা এই 1 ঘন্টা আলো বন্ধ করে রাখে। এটা বোঝানোর জন্য যে পরিবেশের প্রতি তারা যত্নশীল। তো শুধু একদিনের জন্য নয়, আমরা সারা বছর 365 দিন আমরা পরিবেশকে যত্ন নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের পরিবেশ অবশ্যই ঠিক হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা আলোচনা করলাম বায়ু দূষণ সম্পর্কে। তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিও। এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না, কারণ শেয়ার করলে জ্ঞान बढ़े और इसके साथ प्यार भी शेयर करते रहिए। थैंक यू सो मच।